হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আমরা অমরনাথ যাত্রা অর্থাৎ অমরনাথ মন্দির সম্পর্কে অনেক অজানা তথ্য জানব। অমরনাথ গুহা একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি একটি শৈব তীর্থ অর্থাৎ শিব ঠাকুর রয়েছেন এই অমরনাথ গুহাতে। আমরা সবাই জানি এই গুহাটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার উঁচুতে অবস্থিত। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত। এই তীর্থে যেতে পেহেলগাঁও শহর অতিক্রম করতে হয়। এই তীর্থক্ষেত্রটি হিন্দুদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম পবিত্র স্থান বলে বিবেচিত হয়। এই অমরনাথ গুহাটি পাহাড় ঘেরা, আর এই পাহাড়গুলো সাদা তুষারে আবৃত হয়ে বছরের অনেক মাস ধরে। এমনকি এই গুহার প্রবেশপথও বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে খুব স্বল্প সময়ের জন্য এই দ্বার প্রবেশের উপযোগী হয়। তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। জুন এবং জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। শেষ হয় জুলাই আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলে। জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করে। গাইস, তোমরা হয়তো এখন অনেকেই জানো যে এখন কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছে, আর অনেকেই তোমরা হয়তো অমরনাথ দর্শনে যাচ্ছ। অমরনাথের শিবলিঙ্গটি গুহার ভিতরে ৪০ মিটার ভেতরে। গুহার ছাদ থেকে জল ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ে। এই চুইয়ে পড়া জলের ধারা খাড়াভাবে গুহার মেঝেতে পড়ার সময় জমে গিয়ে শিবলিঙ্গের আকার ধারণ করে। কখনো কখনো ৮ ফুট উঁচুও হয় এই শিবলিঙ্গ। তবে গত কয়েক বছর ধরেই সময়ের আগেই বরফলিঙ্গ গলে যাচ্ছে, যা হয়তো উষ্ণায়নের ফলে। জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। শেষ হয় জুলাই আগস্ট মাসে শুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলে। জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করে। অমরনাথ যাত্রার ইতিহাস। অমরনাথে কবে থেকে তীর্থযাত্রা শুরু হয় তা কিন্তু জানা যায় না। এটি একটি তথ্যসূত্র থেকে ধারণা করা হয় কিংবদন্তি রাজা আরজ রাজা খ্রিস্টপূর্ব ৩০০ সালে বরফ নির্মিত শিবলিঙ্গে পুজো দিতেন। ধারণা করা হয় রানী সূর্যমতী ১১ শতকে অমরনাথের এই ত্রিশূল, বাণলিঙ্গ ও অন্যান্য পবিত্র জিনিস উপহার দেন। এছাড়াও পুরাতন বিভিন্ন বই থেকেও আরও বেশ কিছু ভিন্ন ভিন্ন এ সম্পর্কিত তথ্য পাওয়া যায়। অমরনাথের গুহার সন্ধান লাভ কবে হয়েছিল? ধারণা করা যায় মধ্যযুগে অমরনাথের কথা মানুষের ভুলে গিয়েছিল, কিন্তু ১৫ শতকে তা আবার আবিষ্কৃত হয়। প্রচলিত আছে কাশ্মীর একসময় জলে প্লাবিত হয়ে যায় এবং কাশ্যপ মুনি সে জল নদীর মাধ্যমে বের করে দেন। এরপর ভৃগু মুনি অমরনাথ বা শিবের দেখা পান। এভাবে আবার অমরনাথের প্রচার শুরু হয়। বর্তমানে প্রতি বছর কয়েক লাখ মানুষ অমরনাথ যাত্রা করেন। ২০১১ সালে ৬,৩৪,০০০ মানুষ অমরনাথ তীর্থযাত্রায় অংশগ্রহণ করেছিল। ২০১২ সালে ৬,২২,০০০ লোক এবং ২০১৩ সালে ৩,৫০,০০০ তীর্থযাত্রী অমরনাথ যাত্রা করেন। অমরনাথ যাত্রা শুরু করার পূর্বে আমাদের ঠিক কীভাবে যেতে হবে? জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত। এই তীর্থে যেতে আমাদেরকে সর্বপ্রথম পেহেলগাঁও শহর অতিক্রম করতে হয়। পেহেলগাঁও থেকে অমরনাথ যেতে ৫ দিন সময় লাগে। অমরনাথে যাওয়ার জন্য আগে প্রত্যেক যাত্রীর রেজিস্ট্রেশন করতে হবে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এসএবিএসবি
যাত্রা শুরুর মোটামুটি মাসখানেক আগে যাত্রা শুরুর ও শেষের তারিখ ঘোষণা করে। জম্মু কাশ্মীর ব্যাংক থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। পূরণ করা ফর্মটি 2টি পাসপোর্ট ছবি ও শারীরিক সক্ষমতার ডাক্তারি প্রশংসাপত্র সহ নিকটবর্তী জম্মু কাশ্মীর ট্যুরিজমের অফিসে জমা দিতে হবে। চন্দনবাড়ি ক্যাম্প থেকে অমরনাথ মন্দির যাত্রা মোটামুটি নিম্নরূপ। চন্দনবাড়ি ক্যাম্প থেকে পিছুটপ 2 কিলোমিটার, পিছুটপ থেকে টেক্সট ক্যাম্প 8.5 কিলোমিটার, আর টেক্সট ক্যাম্প থেকে বিএসএনএল টাওয়ার 14.5 কিলোমিটার এবং বিএসএনএল টাওয়ার থেকে মন্দির মাত্র 6 কিলোমিটার। এই হলো টোটাল অমরনাথ যাত্রার ক্যাম্পিং জোন। তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ অমরনাথ যাত্রার কিছু ট্রেকিংয়ের দৃশ্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন অজানা তথ্য নিয়ে নেক্সট ভিডিওতে আবার আসছি। বাই গাইস।